প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। প্রকৃত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। হেসে ফেললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হেসে ফেলার মতোই তো কথা। এমন কথাই শুনেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী, যদিও পদটা হচ্ছে বিশেষ উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। কি বলেছেন তিনি জাতির উদ্দেশ্যে ঘোষণা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী সব চক্রান্তের অপরাধী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করা হবে। অন্যদিকে আবার আমেরিকা আবার হাত কামড়াচ্ছে যে শেখ হাসিনা সরকারকে সরিয়ে এই কাদের বসালাম আমরা। শেখ হাসিনার সরকারকে, নির্বাচিত সরকারকে হটিয়ে মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশে এখন রাজত্ব করছে। তিনি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে স্বীকার করেছেন যে আমেরিকা এই কাণ্ডটা ঘটিয়েছে। গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন যে আমেরিকার সাহায্যেই বাংলাদেশের নির্বাচিত সরকারকে উৎখাত করা সম্ভব হয়েছে। এখন আমেরিকা হাত কামড়াচ্ছে, অন্যদিকে ভারতও চিন্তা শুরু হয়েছে। কারণ বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তান হয়ে গেছে, পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে, নতুন করে বাণিজ্য শুরু করেছে এবং সেই বাণিজ্যটা এমন দিকে যাচ্ছে যে এই দেশটার সহযোগিতায় খুব অচিরেই অস্ত্র এবং মাদক সাপ্লাই হবে, যেটা কখনোই শেখ হাসিনার আমলে হয়নি। আর কি হলো সবটা শোনাবো। বাংলাদেশের এই মুহূর্তের আপডেটটা কি সবটা দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ ইউনূস বাংলাদেশবাসীকে প্রতিশ্রুতি দিলেন যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার করা হবে। এবং শুধু তাই নয়, যারা যারা বাংলাদেশে অপরাধমূলক কাজকর্ম, হত্যাকাণ্ড ঘটিয়েছে প্রত্যেকের বিচার হবে। দেশের উন্নতিটা এখন আর বড় কথা নয়। শান্তিতে নোবেল জয়ীর মুখে কোনো শান্তির কথা গত 2-3 মাসে আমরা শুনতে পাইনি। বাংলাদেশ সরকারের এই নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস এবং ঘোষণা করলেন জুলাই আগস্ট হত্যাকাণ্ড শুধু নয়, 15 বছরের সব অপকর্মের বিচার হবে। অর্থাৎ দেশে গত 15 বছরের শেখ হাসিনার সরকারের আমলে যা হয়েছে আপাতত সেগুলোর বিচার করবে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে দেশের উন্নতিটা কবে হবে? যদি এই অভিযোগ থাকে বাংলাদেশিদের যে হাসিনার আমলে অপরাধ হয়েছে, দেশের উন্নতি হয়নি, তাহলে দেশের উন্নতির কথা কোথায়? মানুষের অর্থনৈতিক উন্নতির কথা কোথায়? খাবার পাচ্ছে না, ভারত থেকে চাল, ডাল, গম, ডিম, আলু, পেঁয়াজ, মশলা সবকিছু সাপ্লাই করতে হয়। প্রতিদিন এরা সোশ্যাল মিডিয়ায় ভারত বয়কটের ডাক দেয়, আর সেই ভারত থেকে না গেলে এরা প্রতিদিন হাঁপিয়ে মরবে। 1 মাস যদি ভারত সরকার এদের দেশে জিনিসপত্র পাঠানো বন্ধ করে দেয়, এরা খেতে পাবে না। ডিমের দাম ওদের টাকায় 20 টাকা উঠে গেছিল ভারত পাঠানোর পর, তবে আবার ওই 8-10 টাকায় এসেছে। কয়েকদিন আগেই কয়েক হাজার মেট্রিক টন চাল পাঠানো হয়েছে। এই হচ্ছে এখন বাংলাদেশের অবস্থা। আগে দেখে নেই যে এই 100 দিন উপলক্ষে মোহাম্মদ ইউনূস বাংলাদেশবাসীদের কাছে কি প্রতিশ্রুতি দিলেন, কারণ এনার কাছে প্রতিশ্রুতিটাই আসল, কাজের কাজ তো কিছুই হবে না। তাই প্রতিশ্রুতিটাই শুনুন আপনারা। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। প্রকৃত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে এই সময়। 100 দিনের কাজের খতিয়ান দিতে গিয়ে ঠিক আমাদের এখানে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন না 100 দিনের কাজের খতিয়ান, তেমনি অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিনের কাজের খতিয়ান দিতে গিয়ে মোহাম্মদ ইউনূস কি বললেন? 100 দিনেই দেশের অর্থনীতির নিম্নমুখী গতিকে নিয়ন্ত্রণ করে উন্নতির পথে আনতে পেরেছে। আমরা যখন কাজ শুরু করেছি দেশের অর্থনীতি বিপর্যস্ত ছিল, বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ছিল। আমরা এই রিজার্ভ পরিস্থিতি উন্নতি করতে পেরেছি। কি উন্নতি হয়েছে? গত 3 মাসে বাংলাদেশ সরকার $200 কোটি বৈদেশিক ঋণ শোধ করেছে। আমি জানি না এই বিদ্যুৎ কাণ্ডে আদানিকে কত টাকা ঋণ শোধ করেছে। এখন আদানি তো বিদ্যুৎ পাঠানো 50% কমিয়ে দিয়েছে।
বাকি 50% কমিয়ে দিলে বাংলাদেশ এমনি অন্ধকার হয়ে যাবে, রাতে আর আলো জ্বলবে না। এরা আবার ভারতকে বয়কটের ডাক দেয়। আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনতে না পারে এরা নেপাল থেকে কম দামে বিদ্যুৎ কিনছে, সেটাও ঢুকবে ভারত ঘুরে, ভারত অনুমতি দেবার পরে। আর কি জানিয়েছেন মোহাম্মদ ইউনূস? তিনি বলেছেন আপাতত জ্বালানি তেল আমদানির পঞ্জীভূত বকেয়ার পরিমাণ 47.8 কোটি ডলার থেকে কমিয়ে 16 কোটি ডলারে আনতে পেরেছে। এখনো বকেয়া আছে। দেশটার কি অবস্থা ভাবুন, একেবারে পাকিস্তানের মতন ভিখারি দেশ হয়ে গেছে। কিন্তু ওই ভারতকে বয়কট করুন আর ভারতের বিরুদ্ধে কথা বলতে কিন্তু ছাড়েন। এটাই অবশ্য রাজনীতিবিদদের কাজ। দেশের যুবক সমাজকে যদি বিপথে চালিত করতে না পারা যায় তাহলে তারা কৈফিয়ত চাইবে রাজনীতিবিদদের কাছে, তারা কৈফিয়ত চাইবে মোহাম্মদ ইউনূসের কাছে। চাকরি কোথায়, খাবার কোথায়, দেশের উন্নতি কোথায়? কিছুই নেই। ফলে এই দেশটাকে, যুবক সমাজকে ভারতের বিরুদ্ধে খেপিয়ে রাখো, তবেই রাজনীতিবিদরা বাঁচতে পারবে। ঠিক যেটা করেছিল পাকিস্তান, এতদিনে তাদের চৈতন্য হয়েছে ভিখারি দশা হয়ে যাবার পর। মোহাম্মদ ইউনূসকে সাংবাদিকরা প্রশ্ন করছেন ভারতের সঙ্গে কিরকম সম্পর্ক রাখবেন। মোহাম্মদ ইউনূস অবশ্য ভারতকে চটানোর রাস্তায় এখন যাবেন না, তাই তিনি কি বললেন দেখুন আপনারা। ভারত আমাদের প্রতিবেশী এবং আমাদের একমাত্র প্রতিবেশী বলতে বলা যায়, কারণ চারদিক থেকে ভারত আমাদের আছে। কাজেই তার সঙ্গে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক যা সম্ভব তা হওয়ার উচিত এবং হবে। এটা ছাড়া আমাদের তাদেরও গত্যন্তর নেই, আমাদেরও গত্যন্তর নেই। কারণ কেউ কারো প্রতি বিরূপ হয়ে যদি আমরা সম্পর্ক করে তুলি, এটা কারোর জন্য ভালো না। কাজে আমাদের সর্বাত্মক চেষ্টা হবে যে সবচেয়ে সুসম্পর্ক বজায় রাখা, একেবারে বন্ধুত্বের শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়া, এটাই আমাদের উদ্যোগ। যে সমস্ত বিষয়ে আমাদের মতবিরোধ আছে থাকে, প্রতিবেশীর সঙ্গে একটা মতবিরোধ হবে, এটা দেশের ভেতরেও মতবিরোধ থাকে, দেশের এক অংশের সঙ্গে এক অংশ। ভারতের, বাংলাদেশের চেয়ে ভারতে এটা অনেক বেশি, বিশেষ করে পানিকে কেন্দ্র করে একটা বড় সমস্যা ভারতে আছে। কাজে আমাদের সঙ্গে ভারতের যে সমস্যা তার চাইতে খারাপ সমস্যা ভারতের অভ্যন্তরীণ সমস্যা আছে। কাজে পানি সমস্যা একটা আছে, কাজে সেটাকে কীভাবে বন্টন হবে, তো সেটা আমরা বারে বারে যেটা উল্লেখ করছি যে এটা তো আন্তর্জাতিক কতগুলো আইন আছে। কাজে আমাদেরকে নতুন করে আবিষ্কার করার কিছু নেই। আমরা যদি উভয়পক্ষ আন্তর্জাতিক আইন মেনে ফেলি তাহলে এটা সমাধান হয়ে যাবে। কেউ কারো, আমাদের ইচ্ছা থাকলেও এর চেয়ে বেশি পাবো না, তাদের ইচ্ছা না থাকলেও তাদেরকে এটা আন্তর্জাতিক আইনের মধ্যে আসতে হবে। যে কোনো প্রতিবেশীর সঙ্গে হয় সেটা আপোষে আলাপ করে ফেলা। তার এর মানে নয় যে আমাদের বন্ধুত্বে ফাটল ধরেছে, চির ধরেছে, এরকম কিছু না। আমাদের বন্ধুত্ব বরাবরই শক্ত মজবুত বন্ধুত্ব থাকবে এবং সেই বন্ধুত্বকে আরও উচ্চ পর্যায়ে কীভাবে নেওয়া যায়, তো সেটার জন্য আমি এখন আশাবাদী। সার্কের কথা বলছি, সার্ক আমাদের ঘনিষ্ঠ করে দিচ্ছিল একে অপরের সঙ্গে, সেটা ভারতের সঙ্গে তো বটেই, আমাদের আরও প্রতিবেশী যারা আছে তাদের সবার সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে তোলা একটা পরিবার, সার্ক পরিবার ছিলাম আমরা। ওই পরিবারের কাঠামোতে আমরা ফিরে যেতে পারি কিনা, যাতে করে এক শুধু ভারতের বিষয় না, আমরা এই দক্ষিণ এশিয়ার যত দেশ আছে সবাই যেন পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। কারণ একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ঘাটতি হলে তখন আমরা সবাই সাফারের হব, যদিও ডাইরেক্টলি আমরা ইনভলভ না, কিন্তু সাফারের হয়ে যায়। ওটার জন্য আমাদের না, আমরা শান্তিপূর্ণ। এ তো গেল ইউনূস সরকার, মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিশ্রুতির কথা। ইউনূস সরকারকে ক্ষমতায় এনে শেখ হাসিনার নির্বাচিত সরকারকে গদিচ্যুত করে এখন হাত কামড়াচ্ছে আমেরিকা। বাইডেনের আমলে যে কাণ্ডটা আমেরিকা ঘটিয়েছিল, ট্রাম্পের রাজত্বকাল শুরু হওয়ার আগেই আমেরিকা হাত কামড়াচ্ছে। এবং আমেরিকা পরিষ্কার বুঝতে পেরেছে যে এই শেখ হাসিনার নির্বাচিত সরকারকে সরিয়ে মোহাম্মদ ইউনূসের সরকারের আনাটা আমেরিকার বড্ড বড় ভুল হয়ে গেছে। আর এরকম ভুল আমেরিকা এই পৃথিবীর বিভিন্ন দেশে বহু বছর ধরেই করে আসছে। ওই আমি বারবার বলি না, ওসামা বিন লাদেনও এই আমেরিকারই তৈরি, যে আমেরিকাকে সবচেয়ে বেশি দুঃখ জ্বালা যন্ত্রণা দিয়েছে। তেমনি এই যে বাংলাদেশে যেটা তৈরি হলো, এবার আমেরিকান সরকার বুঝতে পেরেছে যে যে সরকারটাকে তারা ফেলে অন্য একটা সরকারকে নিয়ে আসার চেষ্টা করছে, সেটা কত বড় বাংলাদেশকে মৌলবাদীদের দিকে নিয়ে যাচ্ছে, মৌলবাদ নিয়ে আসছে, সেটা এতদিন আমেরিকা বুঝতে পেরেছে। কোথায় আমেরিকা ভুলটা করলো এবার আমেরিকাবাসী বুঝতে পারছে, কিন্তু এখন আর তাদের কিছু করার নেই। কারণ আপডেট হচ্ছে কি, আপডেট হচ্ছে এটাই যে এখন অরাজকতা চলছে বাংলাদেশে, অরাজকতা পরিস্থিতি একদম। বাংলাদেশ এখন পাকিস্তানের সঙ্গে
সম্পর্ক গড়তে চলেছে। 50 বছর পর পাকিস্তান বাংলাদেশের মধ্যে সরাসরি সমুদ্রপথে বাণিজ্য শুরু হলো। কি বাণিজ্য করবে পাকিস্তানের সঙ্গে? পাকিস্তানের কি দেওয়ার আছে বাংলাদেশকে সন্ত্রাসবাদ ছাড়া? পাকিস্তান থেকে এখন অস্ত্র আসছে, দুদিন বাদ মায়ানমার থেকে ড্রাগ আসবে। কিন্তু ভারত এখন আপাতত এই নিয়ে চিন্তায় পড়ে গেছে, কারণ বাংলাদেশ পাকিস্তান থেকে অস্ত্র আনাচ্ছে। বাংলাদেশের সেই অস্ত্র যদি সরকারের হাতে থাকে তাহলে তো ঠিক আছে, কিন্তু সেটা তো সরকারের হাতে থাকবে না, সেটা চলে যাবে এই জামাতের হাতে, যাদেরকে এখন ক্ষমতায় চাইছে বাংলাদেশের বিভিন্ন মৌলবাদী সংগঠন। আপনারা দেখেছেন, আমি দেখিয়েছি দুদিন আগে, মোহাম্মদ আলী জিন্নাহর 76তম মৃত্যুবার্ষিকীতে ঢাকায় সরকারের পৃষ্ঠপোষকতায় একটা অনুষ্ঠান হয়েছে এবং সেখানে জাতির জনক শেখ মুজিবুর রহমানকে পাল্টে মোহাম্মদ আলী জিন্নাহর নাম করার প্রস্তাব এসছে। এই হচ্ছে এখন বাংলাদেশের পরিস্থিতি। চট্টগ্রাম করাচি বাণিজ্য শুরু হলো, জাহাজ চলাচল শুরু হলো। কি এলো? এবার অস্ত্র আসবে পাকিস্তান থেকে। চীন, আমেরিকা পাকিস্তানকে যে অস্ত্রগুলো সাপ্লাই করবে, এবার পাকিস্তান সেই অস্ত্রগুলো এবার বাংলাদেশেও পাঠাবে। কারণ একটা জম্মু কাশ্মীর সীমান্তে অশান্তি সৃষ্টি করে পাকিস্তানের চলছে না, পারছে না। ফলে এবার যদি এই যে বাংলাদেশ পুরো সীমান্ত লাগোয়া, আপনারা জানেন ভারতবর্ষের একটা বড় অংশ শুধু বাংলাদেশ সীমান্ত লাগোয়া, 7 সিস্টার আছে এর মধ্যে, এখানেও যদি গন্ডগোল লাগানো যায় তাহলে ভারতকে ব্যতিব্যস্ত করে রাখা যাবে। পাকিস্তানের যুবক সমাজের মতো বাংলাদেশের যুবক সমাজকেও যদি ভারতের বিরুদ্ধে খেপিয়ে তোলা যায় তাহলে পাকিস্তানের এজেন্ডা সম্ভব হবে। তাই বাংলাদেশকে আবার সেই 1971-এর স্বাধীনতা পাওয়ার আগের পূর্ব পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যাচ্ছে পাকিস্তান, যেটা বাংলাদেশের যুবক সমাজ বুঝতে পারছে না বা বুঝেও চেষ্টা করছে না। আর ওই হিন্দু বিরোধী নীতি যেটা পাকিস্তানে হয়েছে, আফগানিস্তানে হয়েছে, ইরানে হয়েছে, এখনো তাই। 27% হিন্দু থেকে এখন বাংলাদেশে অফিসিয়ালি 4 থেকে 5%, সেটা 0 হতেও আর বেশি দিন সময় লাগবে না, তারাও ভারতে এসে হাজির হয়ে যাবে, এই বাংলাদেশে বসবাস করবে, এটার বলার অপেক্ষা রাখে না। আর লাস্ট যেটা ভারতের পক্ষে চিন্তার বিষয়, ওই পাকিস্তান থেকে অস্ত্র আসছে। পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে 40,000 রাউন্ড গুলি কেনার বরাদ দিয়েছে বাংলাদেশ। 2000টা ট্যাঙ্কের গোলা, 40 টন আরডিএক্স বিস্ফোরক, 2900 রকেটের অর্ডার দিয়েছে ঢাকা। ফলে এই অস্ত্র ভান্ডার কাদের হাতে পড়বে সেটা মোহাম্মদ ইউনূস নিজেও জানেন না। তিনি এখন প্রতিশ্রুতি দিচ্ছেন শেখ হাসিনাকে মোদির ভারত থেকে উড়িয়ে নিয়ে যাবেন, ভারত থেকে শেখ হাসিনাকে নিয়ে যাবেন এবং হাসিনার বিচার হবে। কয়েকটা দিন তার চিৎকার চলবে, যতদিন না 20শে জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প শপথ নিচ্ছেন। এবং মনে করা হচ্ছে আন্তর্জাতিক দুনিয়া নিয়ে যারা বিশেষজ্ঞ তারা মনে করছেন ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরেই বাংলাদেশের অবস্থা ঘুরতে চলেছে এবং বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকারের আমলে যে নির্বাচনটা হবে, শেখ হাসিনার আওয়ামী লীগ সেটাতে যাতে অংশগ্রহণ করতে পারে, তাতে ট্রাম্প এবং মোদি একসঙ্গে খেলছেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের আমলে শেখ হাসিনার আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করার সুযোগ পেলেও তারা কতটা দাপট দেখাতে পারবে তার উপর বাংলাদেশ ভারতের অনেক কিছু নির্ভর করছে। কি বলবেন আপনারা? ইউনূসের সরকার প্রতিশ্রুতি দিয়ে দিল হাসিনাকে এই ভারত থেকে উড়িয়ে বাংলাদেশে নিয়ে গিয়ে বিচার করবে, সম্ভব সেটা? যতদিন ভারতবর্ষে ওই অজিত দোভাল বলে একজন ব্যক্তি আছেন ততদিন মোহাম্মদ ইউনূসের ক্ষমতা নেই যে এই ভারতবর্ষ থেকে শেখ হাসিনাকে উড়িয়ে নিয়ে গিয়ে বাংলাদেশে নিয়ে গিয়ে তার বিচার করা। তার আগেই বাংলাদেশে ভোট হবে এবং সেই ভোটটা কিভাবে হয় সেটাতে পুরো আন্তর্জাতিক দুনিয়ার নজর আছে। মোহাম্মদ ইউনূস বাংলাদেশবাসীকে প্রতিশ্রুতি দিতে বাধ্য হচ্ছেন, কারণ তিনিও জেনে গেছেন বাইডেনের হাত তার কাঁধে নেই, এখন ডোনাল্ড ট্রাম্পের যুগ এবং যে ডোনাল্ড ট্রাম্প এই মোহাম্মদ ইউনূসকে একেবারেই সহ্য করতে পারেন না। ফলে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় তার জন্য আমাদের 20শে জানুয়ারি 2025-এর পর অপেক্ষা করতে হবে। ততদিন আপনারা দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই দেশ এবং রাজ্যের পাশাপাশি আন্তর্জাতিক দুনিয়ায় ঠিক কি কি হচ্ছে এবং তার সঙ্গে ভারতবর্ষের কি সম্পর্ক সেই সমস্ত ঘটনা চেপে রাখতে দেব না।